বর্ষার এক সন্ধ্যায় শালবনী গ্রামের গোপালের চায়ের দোকানে বসেছিল হরিপদ ও নিতাই। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল তারা ভীষণ চিন্তিত। সাধারণত সবাই মিলে এখানে 2-3 কাপ চা খেয়ে গল্পগুজব করে, কিন্তু আজ কেউ 1 কাপ চাও শেষ করতে পারছে না। গ্রামের স্কুলের প্রধান শিক্ষক সুবোধ মাস্টার সেখানে এসে পৌঁছালেন। আসুন আসুন মাস্টার মশাই, অনেক দিন পরে যে। বসুন, এই বৃষ্টিতে না গরম 1 কাপ চা খেয়ে যান। এসুন মাস্টার মশাই, আপনার চা তৈরি আছে। আজ আদা দিয়ে 1 কাপ গরম চা দিও, মাথাটা খুব ধরেছে। আর হে, বলো তো কি হয়েছে তোমাদের? মাস্টার মশাই, আপনি তো জানেন আমাদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না। অসুস্থ মানুষকে 10 মাইল দূরের হাসপাতালে নিয়ে যেতে হতো। অনেকেই পথেই মারা যেত। তাই গ্রামের সবাই মিলে টাকা জমিয়ে একটা হাসপাতাল তৈরি করেছি, কিন্তু এখন আর টাকা নেই। হাসপাতালের জন্য বেড কেনা বাকি। চন্দনপুর গ্রামে আমার পৈতৃক জমি আছে, যদি সেটি বিক্রি করি তাহলে হাসপাতালের বেড কেনার টাকা হয়ে যাবে। সবাই অবাক হয়ে গেল। আপনি আপনার জমি বিক্রি করবেন? আমার চাকরির আর 1 বছর বাকি। এই গ্রামের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে তার তুলনা হয় না। মানুষের উপকারে যদি জমি লাগে তাতেই আমি খুশি। পরদিন সকালে সুবোধ মাস্টার, হরিপদ ও নিতাই চন্দনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। সারাদিন আকাশে কালো মেঘ। ট্রেনে বসে তারা জানলার বাইরে ঝুম বৃষ্টি দেখতে দেখতে এগিয়ে চলল। এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, একদম অনেক জোরে জল পড়ছে। আমিও তো এটাই ভাবছি, এত বৃষ্টি পড়লে আমরা যাব কিভাবে? সেখানে একটি নদীও তো আছে, সেটা কিভাবে পার করব সেটাই চিন্তে তো আছি। মাস্টার মশাই, আপনার বাড়ি কি স্টেশন থেকে অনেক দূরে নাকি? স্টেশনের আগে পৌঁছাতে হবে, তারপর নদীর তীরে পৌঁছাতে হবে, তারপর নৌকা নিয়ে নদী পার করে যেতে হয় আমাদের গ্রাম। সন্ধ্যায় তারা স্টেশনে পৌঁছালো। চারদিকে নির্জনতা, কোনো রিক্সা নেই। তারা হাঁটতে শুরু করলো নদীর ঘাটের দিকে। এই বটের গাছের এখানে গরুর গাড়ি থাকতো, কিন্তু আজ আবহাওয়া খারাপের জন্য কাউকে দেখা যাচ্ছে না। তাছাড়া তারাও তো আর আশা করেনি যে এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আসবে। তাহলে মাস্টার মশাই এখন কি করা যায়? মেঘগুলোর দিকে দেখলে মনে হয় আরো বৃষ্টি আসতে পারে। চলো পায়ে হেঁটে চলে যাওয়া যায়, এখন আর কি বা করা যায়। তারা হাঁটতে শুরু করলো নদীর ঘাটের দিকে। হঠাৎ দূরে একটি গরুর গাড়ি দেখা গেল। আরে গণেশ কাকা, আপনি? ওহো সুবোধ, কতদিন পরে দেখা। সুবোধ মাস্টার সব কথা খুলে বললেন। হাসপাতালের জন্য জমি বিক্রি করতে এসেছেন। সব শুনে গণেশ কাকা বললেন, তুমি সত্যি
সত্যি ভালো মানুষ সুবোধ। গণেশ কাকা, এরা দুজন হলো আমার বন্ধু। আমরা সবাই আমার বাড়ি যাব। আমাদের তো নদীর তীরে পৌঁছে দাও। তুমি ঠিক আছে, চলো, সত্যি ভালো বসো, মানুষ, পৌঁছে তুমি দিতে হবে। সত্যি। অবশেষে তারা নদীর ঘাটে পৌঁছালো, কিন্তু নদী তখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রবল স্রোত, কোনো মাঝিও নেই। যেটা ভেবেছিলাম সেটাই হলো। একটা মাঝেও নাই, অনেক রাতও হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে। কে বা থাকবে? অনেক মুশকিল হয়ে গেল মাস্টারমশাই। আজকের রাতটা মনে হয় এই বৃষ্টিতে ভিজতে ভিজতে কাটাতে হবে। ঠিক এই বলেছ। আবহাওয়া দেখে যা মনে হচ্ছে এখন আরো বৃষ্টি আসতে পারে মাস্টার মশাই। হ্যাঁ রে হ্যাঁ, আমিও সেইটাই ভাবছি, কি করা যায়। মাস্টার মশাই, আমি বলি যে আমার বাড়ি এখান থেকে অনেক সামনে, তাই আজকের রাতটা আমার বাড়ি কাটিয়ে দিন। ঠিক আছে গণেশে দাদা, চলো তাহলে। উপায় না দেখি সবাই রাজি হল। বাড়িতে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো। ঘরের মেঝেও স্যাঁতস্যাঁতে। গণেশ দাদা, বাড়ির মধ্যে এত দুর্গন্ধ কেন? বাড়ির ভিতরটা ভিজে ভিজে লাগছে। আসলে এই ঘরটা অর্ধেক সময় বন্ধ হয়ে থাকে। আমি তো আমার গাড়ি নিয়ে অনেক সময় বাইরে থাকি, আর জল বোধহয় জানলা থেকে ঢুকে। আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমাদের যে কি যে হতো। বাড়িতে খাবার কিছু নাই, আমি তো তোমাদের জন্য খাবারও জোগাড় করতে পারলাম না। আপনি ওইটা চিন্তা করবেন না। আপনি এই আবহাওয়ার খারাপ হওয়ার মধ্যে আমাদেরকে আস্থা দিয়েছেন, এটাই অনেক বড়। আরে তেমন কিছু ব্যাপার না, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি বাইরে ঘুমিয়ে যাব। কেন আপনি বাইরে কেন করবেন? আমাদের সাথেই ঘুমান আজকে। থাক, আমার কোনো অসুবিধা হবে না। রাতেই সবাই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ সুবোধ মাস্টারের ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন বাইরে মাটি খুঁড়ছে। এই শব্দ কোথা থেকে আসছে? মনে হয় চোর এসে গেছে নাকি? তিনি জানালার কাছে গিয়ে দেখলেন গণেশ কাকা একটা বড় গাছের নিচে মাটি খুঁড়ছেন। গোপাল, হরিপদ, জলদি ওঠ, আমাকে এখানে ঠিক লাগছে না। হয়েছে মাস্টার মশাই, এত জোরে চিৎকার কেন করছো? বাড়ির বাইরে আসো, তারপর বলছি সব। গণেশ দাদাকে মাটি খুঁড়তে দেখেছিলাম। যাও তো দেখে আসো, ওর মধ্যে কি আছে। মাস্টার মশাই, এখানে তো অনেক টাকা পয়সা পড়ে আছে। ওই টাকা পয়সাগুলো আমাদের নয়, হাত দিও না, চলে এসো আমাদের কাছে। ঠিক তখনই গাছের ডালপালা কাঁপতে শুরু করল। তারা উপরে তাকিয়ে দেখল এক ভয়ঙ্কর লম্বা ছায়ামূর্তি বসে আছে। তিনজনের শরীর শিউরে উঠল। আমি গণেশ দাদা। আমি 1 বছর আগে মারা গেছি। রেল লাইনের কাছে দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছিল।
কিন্তু জীবনের সব সঞ্চয় এই কলসের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। সেই টাকার মায়া আমাকে মুক্তি দিচ্ছিল না। আমি একজন সৎ মানুষের খোঁজ করছিলাম। তোমরা চাইলেই টাকা নিয়ে নিতে পারতে, কিন্তু তোমরা তা করোনি। এই টাকা নিয়ে যাও, হাসপাতালের কাজে লাগাও। তোমার জমি বিক্রি করতে হবে না।